আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভার্সিটির সিনিয়র ম্যাম গল্পের 16 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ডাক্তার ভিতরে ঢুকেই বলল, ম্যাডাম সবকিছু রেডি আছে, এখন শুধু আপনি বলেন, তাহলে আমি ইনজেকশন দিয়ে দিব। আপু বলল, দিয়ে দেন। আর এটা দিলে তো একদম পাগল হয়ে যাবে, ভালো হবার কোনো সম্ভাবনা নাই। আমি তোতলাতে তোতলাতে বললাম, পাগল মানে কি বলিস এইসব, তোরা সবাই মিলে? আপু হাসতে হাসতে বলল, আজকের পর থেকে তুই পাগলা গারদে থাকবি, পাগল করার ভ্যাকসিন নিয়ে আসছি। আমি যেই দাঁড়াতে যাব, তখন রাসেল আর ওর বউ আমাকে জোরে ধরে চেপে ধরে বলল, যতই বাঁচার চেষ্টা করিস না কেন বাঁচতে পারবি না। আমি বললাম, প্লিজ আপু এমন করিস না, আমার একটা মেয়ে আছে, অন্তত ওর জন্য আমাকে বাঁচতে দে, তোর পা ধরে অনুরোধ করে বলছি। রানী বলল, বাবা আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি আর এখানে থাকতে চাই না, ওনারা খুব খারাপ মানুষ বাবা। আপু বলল, এত নাটক দেখার সময় নেই, ডাক্তার আপনি কাজ শুরু করেন। আমি বললাম, আপু আল্লাহর দোহাই লাগে, আমাকে প্লিজ তুই ছেড়ে দে, এমন করিস না আমার সাথে। আপু ইশারা করে বলল আমার মুখে কাপড় ঢুকিয়ে দিতে, আর রাসেল আপুর কথা মতো তাই করলো। এখন আমার বাঁচার মতো কোনো উপায় নেই, আমি স্পষ্ট দেখতে পারছি টাকার জন্য যে মানুষ কতটা নিচে নামতে পারে। ডাক্তার এসে একসাথে 3টা ইঞ্জেকশন করলো, আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে, হয়তো একটু পর আমি আমার নিজের ভিতরে থাকবো না। রাসেল আমাকে ছেড়ে দিতেই আমি পকেট থেকে কলমটা নিয়ে হাত চিরে লিখলাম আমার মেয়েকে। এই পর্যন্ত লিখতেই আমি বেহুশ হয়ে গেলাম। রাসেল এবার হাসতে হাসতে বলল, তা আপু আমার টাকা কখন পাবো? আপু বলল, পেয়ে যাবে, চিন্তা করো না, সবাইকে সবার ভাগ বুঝিয়ে দিব। এখন ওর চোখে একটু পানি দাও তো দেখি। রাসেল মগ থেকে পানি নিয়ে দীপুর মুখের উপরে ছিটিয়ে দিল। পানি দিতেই আচমকা রাসেলের সামনে ছেলেটা উঠেই নাচতে নাচতে বলছে, কি মজা কি মজা, আমি দেশের রাজা হয়েছি। এই কথা বলেই ছেলেটা নিজের শরীরে নিজেই আঁচড় দিয়ে ছিঁড়ে ফেলেছে। হাসতে হাসতে বলছে, আমি দেশের রাজা, খাবো শুধু গাজা, মাতাল হয়ে নাচবো আমি, প্রজারা করবে মজা। ছেলেটার এমন পাগলামো দেখে একজনের চোখের কোণে জল এসে গেল, আর সেই মানুষটা এই পাগল ছেলের বড় বোন। চোখের পানি লুকিয়ে বলল, ওকে পাগল গারদে রেখে আসো, আর ওর মেয়েকে রাস্তার কোনো এক পাশে টোকাইদের কাছে ছেড়ে দাও। এইদিকে রিয়া ওর বান্ধবীদের বাড়িতে বসে বসে শুধু কান্না করছে, ও ভাবতেও পারে নাই ও স্বামী ওকে এভাবে ধোকা দিবে। রিয়ার কান্না দেখে ওর বান্ধবী বলল, দেখ রিয়া, কোনো কিছু যাচাই বাছাই না করে কাউকে দই দেওয়া ঠিক না, আর বিশেষ করে ওই মেয়ে কিন্তু তোর আগে এসেছিল ওর জীবনে, তোর স্বামী যদি চাই ওকে বিয়ে করতে পারে, তুই চাইলেও ওকে আটকাতে পারবি না। রিয়া রেগে বলল, তুই কি ওই ডাইনির পক্ষ নিয়ে কথা বলিস নাকি? রিয়ার বান্ধবী বলল, আরে আমার লক্ষ্মী বান্ধবী রাগ করে না, এখন সব অভিমান ভুলে বাসায় যা, তুই বাসায় যা, আমি বলছি, দেখিস তোর হাজবেন্ড তোর পা পর্যন্ত জড়িয়ে নিবে। আর এমনও তো হতে পারে ওই মেয়ে তোর হাজবেন্ডকে অজ্ঞান করে এইসব করছে। ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, আর এইটুকু করা কি কোনো বিষয়? রিয়া বলল, তোর কথা তো ঠিক, আমি একবারও এইসব চিন্তা করে দেখি নাই, তুই জানিস আমি ওকে ভালোবেসে ফেলছি, আমি এক মুহূর্ত ওকে ছাড়া থাকতে পারবো না, না জানি ও কেমন আছে। রিয়ার বান্ধবী বলল, চল বান্ধবী, আমিও তোর সাথে যাব। রিয়া খুশি হয়ে বলল, তাহলে চল, আজকে দুই বান্ধবী মিলে আমরা ওকে উচিত শিক্ষা দিব। এই কথা বলে রিয়া রুমে গিয়ে নিজেকে তৈরি করতে বিজি হয়ে গেল। 1 মিনিট সময় যেন রিয়ার কাছে মনে হচ্ছে 1 ঘন্টা। কাছের মানুষের থেকে দূরে থাকলে বোঝা যায় কষ্ট কি জিনিস। রিয়া ওর হাজবেন্ডকে দেখার জন্য খুব সুন্দর করে নিজেকে তৈরি করলো। রিয়া আনমনে হাসতে হাসতে বলছে, পিচ্চি একটা ছেলের মাঝে আমি কি এমন পেয়েছি যে বলতেও পারি না, সত্যি ছেলেটা খুব কিউট। রিয়ার বান্ধবী বলল, কি ম্যাডাম, পিচ্চি ছেলেটার কথা খুব মনে পড়ছে বুঝি? ও মা, কি রে, আজকে তো তোরে দেখি খুব সুন্দর লাগছে, দেখিস আবার রাস্তায় তোর স্বামী তোরে দেখে জ্ঞান যেন না হারায়। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে, আর এটাই হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। রিয়া বলল, দূর যা, তুইও না কি সব বলিস, চল এখন যাওয়া যাক।
রিয়া ওর বান্ধবী রিক্সায় চড়ে যেতে লাগলো। হঠাৎ করে রিক্সার সামনে কেউ একজন চলে আসলো। রিয়া ছেলেটাকে দেখেই চিনে ফেললো, এ যে দীপুর বেস্ট ফ্রেন্ড। কিন্তু ছেলেটার চোখে মুখে জল লেগে আছে, মনে হচ্ছে যেন এখনো কান্না করছে। রিয়া আশ্চর্য হয়ে বলল, রুদ্র তোমার কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? কেউ কি তোমাকে মেরেছে? আমাকে বলো কি হয়েছে? রুদ্র রাস্তার একপাশে বসে কান্না করতে করতে বলছে, ম্যাডাম আমি আমার বন্ধুকে বাঁচাতে পারলাম না, ওরা আমার সামনে ওকে পাগল বানিয়ে দিল। আমি ওর বন্ধু হবার যোগ্য না ম্যাডাম, শুধু বউ বাচ্চার দিকে তাকিয়ে বেঁচে আছি, নইলে। রুদ্র আর কিছু বলতে পারছে না, শুধু এক নাগাড়ে কান্না করেই যাচ্ছে। রুদ্রের কান্না দেখে রিয়ার মন কেমন যেন করতে লাগলো। রিয়া তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে বলল, কি হয়েছে আমার স্বামীর? ও ঠিক আছে তো? আমি রাগ করে চলে গেছি বলে ও উল্টাপাল্টা কিছু করে নাই তো? রুদ্র ফোনটা বের করে বলল, লুকিয়ে আমি এই ভিডিওটা করেছি, দেখলেই বুঝতে পারবেন। রুদ্রের হাত থেকে ফোনটা নিয়ে রিয়া ভিডিও অন করলো। পুরো ভিডিওটা দেখে রিয়ার হাত থেকে ফোনটা পড়ে গেল। রিয়া যেই নিচে পড়ে যাবে তখন ওর বান্ধবী এসে ধরে বলল, কি হয়েছে তোর? এমন করছিস কেন? রিয়া কান্না করতে করতে বলল, আমার স্বামীকে এখন কোথায় রাখা হয়েছে? রুদ্র বলল, পাশের হাসপাতালে, আজকে রাতে ওকে পাবনায় নিয়ে যাওয়া হবে। রিয়া নিজেকে খুব কষ্ট করে শান্ত করলো। যেই মানুষটা তার জীবন সাথী, আজকে সেই মানুষটাকেই ওরা পাগল বানিয়ে দিল। রিয়ার বান্ধবী বলল, কান্না করলে কোনো কিছু সমাধান হবে না। রিয়া বলল, কান্না করা ছাড়া আমার কি আছে? সব দোষ আমার। আজকে যদি ওর পাশে থাকতাম তাহলে আর এমন হতো না। এই ছেলেটা কষ্ট পেতে পেতে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আর ওই মিমি কোথায় ছিল? আর মিমির মেয়ে কিভাবে আমার স্বামীর মেয়ে হয়? রুদ্র যতটুকু জানতো মিমির বিষয়ে সবটা বলল। রিয়ার একটু সময় নষ্ট না করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। হাসপাতালে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে সেই দীপুর কাছে গেল। গিয়ে দেখে এক কোনায় বসে পিচ্চিদের মতো খেলা করছে। রিয়া বসে এইসব দেখে কান্না করছে। রিয়া ওর বান্ধবীকে বলল, তুই রানীকে খুঁজে কোনো মতে নিয়ে আয়, আমি আজকে রাতেই দেশ ছাড়বো। রিয়ার বান্ধবী বলল, দেশ ছাড়বি মানে? পাগল হলি তুই? রিয়া বলল, ওকে এই দেশে রেখে আমি চিকিৎসা করাবো না। ওরা যদি জানে আমি ওর পাশে আছি তাহলে ঘটনা আরো ভয়ঙ্কর হবে, প্লিজ বান্ধবী। রুদ্র এগিয়ে এসে বলল, আমি জানি রানী কোথায় আছে, আপনি সবকিছু রেডি করেন, আমি ওকে নিয়ে আসবো। রিয়া ওর হাজবেন্ডকে নিয়ে অন্য এক বাসায় চলে গেল। তবে ওর হাজবেন্ডের হাত পা বাঁধা, পাগল তো বলা যায় না, কখন কি করে। রাতে রুদ্র রানীকে এনে দিতেই তিনজন মিলে রাতেই এই দেশ ত্যাগ করলো। রিয়া সরাসরি গিয়ে লন্ডনের মাটিতে পা রাখলো। ওর হাজবেন্ডকে উন্নত মানের চিকিৎসা করাবে। দেখতে দেখতে একটা বছর চলে গেল। বহু যত্নে আদরে রিয়া ওর স্বামীর সেবা করেছে। অবশেষে সে সফল হতে পারছে। আজকে ডাক্তার বলল, রিয়ার হাজবেন্ড এখন পুরোপুরি সুস্থ। যদি আজকে সবকিছু মনে করতে পারে তাহলে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে, নইলে আর কোনোদিন সুস্থ হতে পারবে না। হাসপাতালের বাইরে রিয়া আর ওর বান্ধবী বসে আছে। রিয়ার বান্ধবী কালকে এসেছে এখানে। রিয়া ওর বান্ধবীর হাত পা চেপে ধরে বলল, আমার একটা কথা রাখবি তুই? রিয়ার বান্ধবী বলল, বল বান্ধবী। রিয়া বলল, আমি যে ওর পাশে ছিলাম, তুই কখনো এই কথা ওকে বলবি না, বলবি তুই ওকে সুস্থ করে তুললি। রিয়ার বান্ধবী বলল, কি বলিস এইসব? তোর কি মাথাটা গেছে? যার জন্য এত কিছু করলি আর এইসব বলিস? রিয়া চোখের পানি মুছে বলল, এটাই তো আমার প্রাপ্য। ও যখন আমার পিছনে পিছনে ঘুরতো তখন আমি ওকে পাত্তাও দিই নাই। আজকে হয়তো আমি ওর কষ্টের দিনে পাশে থেকে ওর সেবা করেছি, কিন্তু ওর কিছু চাওয়া পাওয়া আছে, তাই আমি চাইছি ও নতুন কাউকে খুঁজুক। আর তুই তো মেয়ে হিসেবে খারাপ না। রিয়ার বান্ধবী বলল, আমি আমার বান্ধবীকে কষ্ট দিতে পারবো না, মাফ কর। এর চাইতে যদি বলিস আমাকে মরে যেতে তাও পারবো, তবে এটা করতে পারবো না। রিয়া বলল, আমার জন্য এটুকু কর। মিমিও বেঁচে থাকতে এটাই চাইতো, যে ভালোবাসার মানুষ সুখে থাক। আর এখন আমিও এটাই চাইছি। আমি না হয় আমার ভালোবাসা কুরবানি করে দিলাম। রিয়ার বান্ধবী বলল, এটা করা কি খুব জরুরি? রিয়া বলল, প্লিজ আমার জন্য। রিয়ার বান্ধবী বলল, ও যদি কোনোদিন এইসব জেনে যায় তখন? রিয়া বলল, যদিও সবকিছু জেনে আমাকে ফিরিয়ে নিতে আসে তাহলে আমি যাব। রিয়ার বান্ধবী বলল, আমি সবকিছু বলে দিই? রিয়া বলল, একদমই না, আমি যেটা বলছি তাই কর। রিয়ার বান্ধবী বলল, এত পাগলামি করিস কেন বলতো? রানী তো সবকিছু জানে, ও এখন মোটামুটি সবকিছুই বোঝে। রিয়া বলল, ওকে আমি সামলে নিব। ডাক্তার এসে বলল, আসেন, রোগীর জ্ঞান ফিরবে এখন। রিয়া শেষবারের মতো হাত ওর বান্ধবীর হাত চেপে ধরে বলল, যেটা বললাম সেটাই করবি। আর ওর জ্ঞান ফিরলে এইটুকু বলবি, আমি রিয়ার বান্ধবী, আর আমি একটা পিচ্চি ছেলের জীবন ধ্বংস হতে দিতে পারি না, এজন্য আমি এখানে নিয়ে আসছি। শেষে এইটুকু বলবি, আমি তোমার মেয়ের আম্মু হতে চাই। রিয়ার বান্ধবী বলল, আমি পারবো না, আমি এখনই দেশে চলে যাব।
রিয়া ওর বান্ধবীকে ঠেলে ভিতরে ঢুকিয়ে দিয়ে বলল, যা তুই পারবি, তুই আমার বান্ধবী না? রিয়ার বান্ধবী ভিতরে ঢুকে বসে আছে, সেই সাথে রানীও। হঠাৎ করে আমার মনে হলো যেন আমার শরীরে খুব ব্যথা, চোখ খুলতে পারছি না আমি, মনে হচ্ছে যেন কত কত বছর আমি হাঁটি না। ধীরে ধীরে চোখ খুলে প্রথমেই আমি আমার মেয়েকে দেখলাম। রানী সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, বাবা তুমি ঠিক আছো? এতদিন আমি তোমার একটুও ভালোবাসা পাই নাই। আমার চোখের সামনে আমার বাবা পাগলামো করে, আর আমি দেখে শুধু কষ্ট পাই। আমি এটা ভেবে কষ্ট পেতাম যে আমার বাবার জন্য আমি কিছুই করতে পারলাম না। রানীর মুখ থেকে পাগল শব্দটা শুনে অতীতের সবকিছু মনে পড়ে গেল। আমি এখন তাহলে সুস্থ আছি, কিন্তু আমাকে সুস্থ করলো কে? রানীকে ছেড়ে দিতেই অচেনা একটা মেয়ে বলল, আমি রিয়ার বান্ধবী, আর আমি আপনাকে লন্ডনে নিয়ে আসছি। রিয়ার বলা কথাগুলো বলে বলল, আমি কি আপনার মেয়ের আম্মু হবার অধিকার পাবো? মেয়েটার কথা শুনে আমার একটু খারাপ লাগলো। রিয়া আমার খারাপ দিনে পাশে ছিল না, ও রাগ নিয়ে বসে আছে। যেই মেয়েটা আমার জন্য এত কিছু করছে, আমি অবশ্যই ওকে বিয়ে করব। আমি মেয়েটার হাত ধরে বললাম, আমাকে নতুন জীবন উপহার দিলে, তুমি যদি আমার জীবনের সাথে থাকতে চাও, আমি অবশ্যই তোমাকে বিয়ে করব। হঠাৎ করে জানালার পাশ থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পেলাম। রানীও কেমন করে জানো ওখানে তাকিয়ে আছে। আমি বললাম, কে কান্না করে ওখানে আম্মু? রানী বলল, বাবা কি জানি, হয়তো কোনো রোগী। আমি বললাম, আমি এখন যেতে পারবো তো? আর মিস আপনার নামটা? মেয়েটা আমার থেকে একটু দূরে বসে বলল, অঞ্জনা। তবে আপনি অঞ্জু বলেই ডাকতে পারেন। আমি বললাম, ঠিক আছে, আমি তোমাকে এই নামেই ডাকবো। তবে আমি হঠাৎ করে তোমাকে বিয়ে করতে পারবো না, আমার কিছু সময় লাগবে, আগে আমার নিজেকে। অঞ্জু বলল, আরে আরে সমস্যা নেই, আপনার যত ইচ্ছা সময় নেন। আপনি কি আজকে চলাচল? আমি বললাম, আমি আজকেই দেশে যাব, আমার যাওয়ার ব্যবস্থা করো প্লিজ। অঞ্জু বলল, ওকে হয়ে যাবে। রানী আর রিয়ার বান্ধবী আমাকে বাসায় নিয়ে গেল। টেবিলে বসে কিছু খেয়ে নিলাম। দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বসতেই বিছানার উপর একটা ফোন দেখলাম। ফোনটা হাতে নিয়ে ওয়ালপেপারে রিয়ার পিক দেখলাম। রিয়ার পিক দেখে আমার মাথা চক্কর দিয়ে উঠলো। যদি রিয়ার বান্ধবী সবকিছু করে, তাহলে এখানে রিয়ার পিক কেন? তাহলে নিশ্চয় হাসপাতালের জানালার ধারে রিয়া কান্না করছিল আমাকে দেখে। রানীকে ডাক দিতে এসে বলল, বাবা বলো কি হয়েছে? আমি বললাম, অঞ্জুকে একটু ডেকে দে তো, দরকার আছে। রানী আমার কথা মতো তাই করলো। অঞ্জু এসে বলল, বলেন কি হয়েছে? আমি বললাম, রানী দরজা লাগিয়ে তুই বাইরে যা। আমার কথাই অঞ্জু মুখ কালো করে দিয়ে বলল, মানে কি করতে চাইছেন আপনি? আমি বললাম, আমি এখনো অসুস্থ, চিন্তা করো না, তোমাকে মারবো না। রানী বাইরে যা। রানী হাসি দিয়ে বের হয়ে চলে গেল। রানী যেতেই আমি রিয়ার ফোন দেখিয়ে বললাম, এটা কি? আশা করি তুমি আমার সাথে মিথ্যা কথা বলবে না, রিয়া এখানেই আছে। অঞ্জু বিছানার পাশে বসে বলল, আমি চাই না আমার বান্ধবী কষ্ট পাক, ও আপনার জন্য সবকিছু ত্যাগ করেছে, সারা রাত দাঁড়িয়ে থেকে পর্যন্ত আপনার সেবা করেছে, আপনাকে এই দেশে নিয়ে আসছে আপনার বউ, আমার কোনো হাত নেই এখানে। আমি বললাম, সবকিছু একটু বুঝিয়ে বলো আমাকে। অঞ্জু এক এক করে সবকিছু বলল আমাকে। ওর মুখ থেকে সবকিছু শুনে আমি চোখের পানি আটকে রাখতে পারলাম না। আমার বউ এখন আমার জন্য ভালোবাসা কুরবানি দিবে, আমি আর দ্বিতীয়বার এমন ভুল করব না। আমি আর আমার বউকে হারাতে পারবো না, ওকে খুব যত্ন করে আগলে রাখবো। অঞ্জু বলল, দুলা ভাই আমি যা বললাম সত্যি কথাই বলছি, আমি ভিতরে আছি, হয়তো রিয়া আবার কষ্ট পাবে, দরজা খুলে দিয়ে আসি। আমি বললাম, যাও। অঞ্জু দরজা খুলে দিয়ে আমার পাশে বসে বলল, মেয়েটা খুব দুঃখী দুলা ভাই, পরিবার ছেড়ে শুধু আপনার সেবায় মেতে আছে। আমি বললাম, ও কি এই বাসায় আছে? অঞ্জু বলল, আছে তো, তবে লুকিয়ে। আমি বললাম, আমার সাথে একটু ভালোবাসার নাটক করতে হবে তোমাকে। অঞ্জু বলল, দোলা ভাই ওকে কষ্ট দিতে চান? আমি বললাম, আরে সে আমি পরে বুঝে নিব, এখন তুমি গিয়ে বলবে আমার একজন বডিগার্ড লাগবে, আর সেটা যেন তোমার বান্ধবী হয়, ওকে আমার চোখের সামনে রাখতে চাই। অঞ্জু বলল, কি করতে চাইছেন বলেন তো আপনি? আমি বললাম, দেশে গিয়ে আমার কিছু কাজ আছে, সেগুলো হিসাব নিকাশ করব আগে, পরে ওকে আমি আমার করে নিব। অঞ্জু বলল, মৃত্যুর খেলা খেলবেন তাই তো? আমি বললাম, এখন আর কিছু বলবো না, টেলার দেখাবো শুধু, আর ভুল করব না, রিয়াকে একটু জড়িয়ে ধরবো, সুযোগ করে দিবে, খুব করে ওকে কাছে পেতে ইচ্ছে করছে। অঞ্জু বলল, আপনার বউ, আপনি গিয়ে ধরেন, আমাকে বলেন কেন? আমি বললাম, আরে এখন ওকে আমি কোনো কিছু বলতে চাইছি না। অঞ্জু বলল, জানেন তো রিয়া পরে সবকিছু জেনে গেলে আমার চুল ছিঁড়বে। আমি বললাম, ওর ভালোবাসার জন্য এইটুকু করতে পারবে না?
অঞ্জু বলল, করব। দুলা ভাই, এই টাকার জন্য যারা আপনার সাথে এইসব করেছে ওদের? আমি বললাম, ওদের সব কয়টাকে রাস্তায় আনবো, ভিক্ষা করবে রাস্তায় বসে ওরা। আর যতদিন পর্যন্ত প্রতিশোধ নিতে পারবো না ততদিন পর্যন্ত আমি রিয়ার কাছে টেনে নিব না। আমি আমার মরা বাপ মায়ের কসম খেয়ে বলছি, ওদের আমি ছাড়বো না। আমার জীবনটা শেষ করে দিয়েছে। অঞ্জু বলল, কান্না করবেন না। আপনার কান্না দেখে রিয়াও কান্না করছে, ওই যে জানালার পাশে দাঁড়িয়ে আছে। আমি বললাম, ও খুব শুকিয়ে গেছে। অঞ্জু বলল, দিনরাত ভোর আপনার সেবা করেছে, নিজের যত্ন বাদ দিয়ে দিয়েছে, মেনে নিবেন তো ওকে দুলা ভাই? আমি বললাম, ওকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। অঞ্জু বলল, আমি গিয়ে ওর সাথে কথা বলে দেখি, কিন্তু যদিও বলে আমি মেয়ে হয়ে কি করব? আমি বললাম, বলবে শুধু আমার সাথে থাকতে, আশা করি ও এটা শুনেই রাজি হবে। অঞ্জু বলল, আপনার বুদ্ধি আছে দুলাভাই, বলতে হবে। আমি বললাম, বুদ্ধি থাকলে কি আজকে আমার এই অবস্থা? অঞ্জু বলল, সবার সব সময় একই দশা থাকে না, আপনি এখন ঘুরে দাঁড়াবেন এইটুকু জানি আমি। আচ্ছা যাই দুলা ভাই। অঞ্জু রুম থেকে বের হয়ে চলে গেল। আমি শুয়ে চিন্তা করছি কই থেকে শুরু করব। রাতে শুয়ে আসি, তখন অঞ্জু এসে বলল, কি দুলা ভাই কি করেন? আমি বললাম, এই তো তোমার অপেক্ষা করছি। রানী কই? অঞ্জু বলল, রিয়ার সাথে বসে গল্প করছে। আমি তো বলতে না বলতে রিয়া এক পেয়ে রাজি হয়ে গেল, কিন্তু সমস্যা হলো ও আপনার সামনে মুখ ঢেকে থাকবে সব সময়, যাতে আপনি ওকে চিনতে না পারেন। আমি বললাম, আমার এতেই হবে। তো আমরা দেশে কবে যাব? অঞ্জু বলল, আজকে তো আর যাওয়া হবে না, কালকে সকালে যাব। আমি বললাম, আচ্ছা রিয়াকে একটু ডেকে আনো না, ওর সাথে একটু কথা বলবো। অঞ্জু বলল, শেষমেশ দুইজন মিলে সংসার করবেন আর মাঝখানে দোষী বানাবেন আমাকে? আমি আর এইসবের ভিতরে থাকতে চাই না। রানী বলল, বাবা কি করো? আমি বললাম, এই তো আম্মু শুয়ে আছি। তুমি তো এখন আমাকে ভুলেই গেছো, নাকি আমি পর হয়ে গেছি? রানী বিছানায় উঠে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি এই কথা বলতে পারলে আমাকে? জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার আম্মু মারা যাওয়ার পর তুমি আমাকে আগলে রাখছো, তুমি ছাড়া আমার কে আছে বলো? আমি বললাম, সরি আম্মু, ভুল হয়ে গেছে, আর এইসব বলবো না। রানী বলল, কানে ধরো বলছি। আমি কানে হাত রেখে বললাম, হয়েছে আম্মু। রানী আমার গালে চুমু দিয়ে বলল, হয়েছে বাবা। অঞ্জু আন্টি বলল, তোমার নাকি একজন বডিগার্ড লাগবে, এজন্য আমরা মিলে সেই মানুষটিকে ঠিক করেছি। মেয়েটাও বাংলাদেশি। তুমি কি বলো বাবা? আমি তো বুঝেই গেছি সবকিছু অঞ্জু বলেছে। আমি হাসি দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে আম্মু, তো বলো ওনাকে একদিন আমার সাথে দেখা করতে। রানী বলল, বাবা ওনার কেউ নেই, তাই আমরা ওনাকে এখানে নিয়ে আসছি, ডাকবো কি? আমি মনে মনে একটু খুশি হয়ে বললাম, যাক অবশেষে তাহলে আমি আমার বউকে দেখতে পারবো। রানী আস্তে করে বলল, ম্যাডাম আপনি ভিতরে আসেন। আমার মেয়ের কথা শুনেই রিয়া ভিতরে ঢুকলো, তবে রিয়া হিজাব পরেছে, যার কারণে ওর চোখ দেখা যাচ্ছে শুধু। ও আমি তো ভুলেই গেছি, রিয়া তো আমার সামনে নিজেকে লুকিয়ে রাখবে। এই প্রথম রিয়াকে আমি হিজাব পরা অবস্থায় দেখলাম। আমি এখন বুঝতে পারছি একটা মেয়ে পর্দাতে কতটা সুন্দর হতে পারে। আমি মনে করি মেয়েদের পর্দাতেই মানায়। আমি এক দৃষ্টিতে রিয়ার চোখের দিকে তাকিয়ে আছি, রিয়াও আমার দিকেই তাকিয়ে আছে। ইস, এখন যদি রিয়াকে আমি একটু জড়িয়ে ধরতে পারতাম তাহলে মনের স্বাদ মিটে যেত। বউ কাছে থাকার পরেও আমি ওকে জড়িয়ে ধরতে পারছি না, এর থেকে কষ্ট আর কি হতে পারে? রিয়ার বান্ধবী আমাকে ধাক্কা দিয়ে বলল, এই যে সাহেব, আপনি কোথায় হারিয়ে গেলেন? অঞ্জুর কথায় আমি রিয়ার থেকে দৃষ্টি সরিয়ে একটু মজা করেই বললাম, এই মেয়েকে দেখে মনে হচ্ছে জানো আমার জন্ম থেকেই চিনা, কেন জানি কাছের মানুষ মনে হচ্ছে। অঞ্জু মুখ টিপে হেসে বলল, আরে কি যে বলেন না আপনি, এই মেয়ে তো মানুষের বাসায় বাসায় গিয়ে কাজ করে, আপনি দেখবেন কোথায়? রিয়া অঞ্জুর দিকে বড় বড় চোখে তাকালো, বেচারি কিছু বলতেও পারছে না, বললেই তো ধরা খেয়ে যাবে। আমি এবার রিয়ার উদ্দেশ্যে বললাম, তোমার নামটা জানি কি? রিয়া কণ্ঠ চিকন করে বলল, জি কুদ্দুসের মা। আমি বললাম, তুমি বিবাহিত? তোমার ছেলের নাম কুদ্দুস? রিয়া বলল, না সাহেব, ছোটবেলায় আমার নাম রাখা হয়েছে কুদ্দুসের মা। আমি বললাম, ও আচ্ছা আচ্ছা, তাই বলো। তো তোমাকে কি কাজ দেওয়া হয়েছে জানো তো? রিয়া বলল, জি সাহেব, আপনার মেয়ে বলেছে আমি সবকিছু করতে পারবো। আমি অঞ্জুর একটা হাত ধরে বললাম, দেশে গিয়ে আমরা বিয়ে করব কেন, কাছে এসো বসো। রিয়ার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি আমি ও কতটা কষ্ট পাচ্ছে। টানি বলল, বাবা তুমি এখন ঘুমাও কেমন, তোমার রেস্ট নেওয়ার দরকার, সকালেই আমরা সবাই মিলে দেশে যাব। আমি বললাম, ঠিক আছে। সবাই চলে যাওয়ার পর আমি ঘুমিয়ে গেলাম। সকালে সবকিছু রেডি করে দেশের উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে প্রায় বিকাল হয়ে গেল। আমি মিমির দেওয়া বাড়িতে যাব বলে পা বাড়িয়েছি, তখন অঞ্জু বলল, ওখানে যাওয়া যাবে না, ওটা আপনার বোনের আন্ডারে চলে গেছে, এখন আমার বাসায় চলেন। আমি মন খারাপ করে অঞ্জুর বাসায় চলে গেলাম। বাসার ভিতরে গিয়ে ইভাকে কল দিলাম।
ইভা ফোন রিসিভ করে বলল, আমি জানতাম তুই ফিরে আসবি। দেখ ভাই, আমার এখন একটা সংসার আছে, বাচ্চা আছে, আমি আর এইসবের ভিতরে থাকতে চাই না। আমি বললাম, আরে আমি তো তোর খোঁজ খবর নিতে আসছি, কি রাগ করলি? ইভা বলল, রাগ করছি তো, কিন্তু তুই সুস্থ আছোস এটা শুনে খুব ভালো লাগলো। ইভার সাথে কিছুক্ষণ কথা বলে কল রেখে দিলাম। আমার এখন বাকি কিছু কাজ সারতে হবে। আমি যে এই দেশে আসছি ওদের একটু দেখাতে হবে না? আমি অঞ্জুকে বললাম, তোরা একটু থাক এখানে, আমি এক জায়গা থেকে আসছি। সাথে সাথে রিয়া আমার পাশে দাঁড়িয়ে বলল, আমিও যাব। আমি বললাম, না, এখন তোমার যাওয়ার দরকার নেই, আমি যখন বলবো তখন। রিয়া বলল, না আমি যাব। আমি বললাম, দেখেন আপনি আমার সাধারণ একজন বডিগার্ড, তাই আমি যা বলবো তাই শুনতে হবে। ঠাস ঠাস করে আমার গালে একটা চড় পড়লো। আর রিয়া কান্না করতে করতে মুখ থেকে হিজাব সরিয়ে বলল, এখন আপনি আমার থেকে দূরে চলে গেলে আমি মরে যাব। আপনাকে বাঁচাতে গিয়ে দেখেন আমার কি হাল হয়েছে। শুধু এইটুকু দোয়া করেছি যেন আমি আমার স্বামীকে ফিরে পাই। আমি হাত দিয়ে ইশারা করতেই অঞ্জু রানীকে নিয়ে ভিতরে চলে গেল। আমি একটা চেয়ার টেনে সেখানে বসে বললাম, যার জন্য এত কিছু করলে, আর সে ভালো হবার পর কেন তার সঙ্গ ছেড়ে দিলে? রিয়া বলল, আমি তার সঙ্গ ছেড়েছি যেন সে ভালো থাকে। ভালোবাসার মানুষ যদি সুখে থাকে তাহলে আর কি লাগে? আমি বললাম, এদিকে আসো। রিয়া আমার সামনে দাঁড়িয়ে শুধু কান্না করছে। আমি এক টান দিতেই রিয়া আমার বুকের মাঝে আমাকে জড়িয়ে ধরে বলল, আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি মনে করছিলাম অঞ্জুকে আপনার সাথে দিয়ে আমি ভালো থাকবো, কিন্তু আমার কলিজা ফেটে যাচ্ছিল। আমি রিয়াকে দাঁড় করিয়ে ওর বুরকা নিজ হাতে টেনে খুললাম। রিয়ার শাড়িটা ঠিক করে খুব যত্ন সহকারে ওর মুখে হাত দিয়ে ধরে বললাম, এতটা ভালোবাসো কেন বলো আমাকে? রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি কি ছিলাম আর তোমার মায়ায় পড়ে কি হয়ে গেছি? আমি জানতাম না যে মিমি তোমার সাথে। আমি বললাম, পুরাতন কথা বাদ দাও, এখন আমাকে ছাড়ো, এখানে সবাই আছে, যদি রানী চলে আসে তাহলে বিপদে পড়তে হবে। রিয়া বলল, আমি জড়িয়ে ধরছি বলে বাহানা শুরু করলে, অন্য কেউ হলে তো ঠিকই তো তাকে। আমি রিয়ার মুখে হাত দিয়ে চেপে ধরে বললাম, হয়েছে ম্যাডাম, আর কি বলতে হবে না, আপনি এখন রেস্ট নেন, আমি এক জায়গায় যাব। রিয়া বলল, আমি আর এমন ভুল করব না, আপনাকে ছেড়ে দিব আর ওরা। আমি বললাম, তুমি আমার সাথে গেলে সবকিছু ফাঁস হয়ে যাবে। আমি এমন ভাবে যাব যেন ওরা আমাকে দেখে সত্যিকারের পাগল মনে করে। রিয়া বলল, আমার মন মানছে না তোমাকে একা একা ছেড়ে দিতে। আমি বললাম, তোমাকে কথা দিচ্ছি কিছুই হবে না আমার। রিয়া আমার ঠোঁটে আলতো করে কিস করে বলল, আচ্ছা যাও, তবে সাবধান। আচ্ছা আমি কি আমার বাসায় যাব? আমি বললাম, তুমি কি আমার সাথে থাকতে চাও না নাকি? তোমার বোন আমার সাথে যা করেছে এরপরও কি তুমি যেতে চাও? রিয়া মাথা নিচু করে বলল, আচ্ছা যাব না, তবে আমরা তো সারা জীবন এখানে থাকতে পারবো না, আমাদের একটা বাসা দরকার। আমি বললাম, রিয়া তুমি তো জানো আমার অবস্থা কতটা খারাপ। রিয়া আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে বলল, এই তো এত চিন্তা করো কেন, আমি তো আছি তোমার পাশে, আমি কোনো একটা কিছু করে নিব, একদম তুমি চিন্তা করবে না। আমি রিয়াকে আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেলাম। শরীর থেকে শার্টটা খুলে ফেলে দিলাম। রাস্তার পাশ থেকে কুড়িয়ে একটা ছিঁড়ে ফেরা শার্ট নিলাম। এখন নিজেকে দেখে পাগল মনে হচ্ছে। আমি জানি না রাসেল আগে কিভাবে আমার হাত থেকে বেঁচে গেছে, তবে এবার আর বাঁচতে পারবে না। সরাসরি রাসেলের বাসার সামনে চলে গেলাম, তবে এইবার পাগল রূপে গেলাম। ওরা ঠিক যেমন আমাকে পাগল বানিয়েছিল। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতেই। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।